কি খাচ্ছ? দেখি চকলেট দেখি, দেখাও তো একটু। হ্যাঁ মিষ্টি। আচ্ছা, তো তুমি যে স্যান্ডেলটা যে পরছো এটা তো উল্টা হয়েছে। হুম হুম এবার ঠিক আছে, করো। গুড। তুমি বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, চর কাটারির প্রতিটি বাড়িতে বাড়িতে গরু পালন করা হয়ে থাকে। এই চরে আপনারা আসলে দেখতে পাবেন এখানে ছেলে মেয়ে সকলে মিলে কিন্তু তারা গরু পালন করে থাকে একেবারে দেশীয় পদ্ধতিতে। এর পাশাপাশি চর কাটারির কৃষি অন্যান্য যে চাষাবাদ রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এই চরের অন্যতম ফসল। সকাল সকাল আমরা রওনা হয়েছি মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দৌলতপুরের চর কাটারের উদ্দেশ্যে। এখন আমরা অবস্থান করছি বরঙ্গাইল বাসস্ট্যান্ডে। এখান থেকেই আমরা সিএনজিতে প্রথমে যাব দৌলতপুরে। দৌলতপুরে যাওয়ার জন্য আমাদেরকে জনপ্রতি ভাড়া গুনতে হয় 50 টাকা এবং সময় লাগে 30 মিনিটের মতো। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি দৌলতপুরে। এখান থেকে আমরা শুরুতেই অটো রিকশায় যাব বন্যা। দৌলতপুর থেকে বন্যা বাজারে যেতে জনপ্রতি ভাড়া গুনতে হয় 20 টাকা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই দৌলতপুর থেকে বন্যা বাজারে পৌঁছে গিয়েছিলাম। এখান থেকেই আমাদেরকে নৌকায় করে যেতে হবে চর কাটারিতে এবং আমরা আজকে চর কাটারির উদ্দেশ্যেই বের হয়েছি এবং আমাদের মেন উদ্দেশ্য চর কাটারিতে গিয়ে চর কাটারির মানুষের জীবন এবং জীবিকা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া। এর পাশাপাশি আমার সাথে যাচ্ছেন মোহাম্মদ খোকন নামের একজন ভাই, যিনি তার বংশের মানুষকে কখনোই দেখেন নাই যারা বসবাস করেন এই চর কাটারিতেই। আমরা আজকে গিয়ে খোঁজার চেষ্টা করব যে খোকন ভাইয়ের সেই হারিয়ে যাওয়া চর কাটারিতে বসবাসরত তার আত্মীয় স্বজনের। প্রিয় দর্শক, আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা এখন যাচ্ছি চর কাটারির উদ্দেশ্যে। বন্যা থেকে চর কাটারিতে যাওয়ার জন্য আমাদেরকে জনপ্রতি ভাড়া গুনতে হয়েছিল 50 টাকা এবং এ যাত্রায় আমরা শুরুতে যাব মাইজাল এবং মাইজাল থেকে আমরা যাব চর কাটারিতে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বন্যা এবং চর কাটারির মাঝামাঝি অংশে। আজকে আমরা চর কাটারিতে যাব এবং দেখব কিভাবে চর কাটারির মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এর পাশাপাশি আমাদের সাথে যাচ্ছেন মোহাম্মদ খোকন মিয়া, যিনি তার বংশের আত্মীয় স্বজনকে কখনোই দেখেন নাই যারা এই চর কাটারিতে বসবাস করে থাকেন। তিনি শুধুমাত্র তাদের নামই জানেন এবং আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব তার আত্মীয় স্বজনদের। বাংলাদেশের অধিকাংশ চরের মানুষজনই কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তারা মাছ ধরার পাশাপাশি বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে থাকে। এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকে। আমরা আজকে যাচ্ছি চর কাটারের মানুষজন কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকে সেই সম্পর্কেই বিস্তারিত জানার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই পাশটাতে কিন্তু নদী ভাঙন তাদের নিত্য সঙ্গী এবং এখানে ভাঙা এবং গড়ার খেলা হয়ে থাকে নিত্যদিনের। এ পর্যায়ে আমরা কথা বলবো চরের সংগ্রামী জীবন যিনি খুব কাছ থেকে দেখেছেন সেই মোহাম্মদ খোকন মিয়ার সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভাই আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাব, আমার বংশের লোক আছে চর কাটারি চরে, তাদের সন্ধানে যাচ্ছি। আসলে আমি কোনোদিন দেখি নাই তাদেরকে, উদ্দেশ্য আমাদের ওই বংশের লোকের উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, আপনি তাদেরকে কখনোই দেখেন নাই? না, আমি কখনো আসলে দেখিনি। আচ্ছা, কিন্তু শুধুমাত্র তাদের নাম ঠিকানা তো জানেন? হ্যাঁ, নাম জানি, মাধু মোল্লা, শেরালি মোল্লা, আবু হানিফ। আচ্ছা, তারা আপনার সম্পর্কে কে হয়? সম্পর্কে চাচা লাগে, দাদা লাগে, আমাদের বংশেরই আপনজন। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোন চরে?
আমার বাসা হচ্ছে হাটাইল গ্রাম চরে। তাদের বাড়ি হচ্ছে চরে নিচে চরকাটারি চরে। আসলে তারা আমাদের বংশের খুবই কাছের। আচ্ছা, আপনার যে চরটা, আপনার বাসা যে চরে, সেটা আসলে কোন জেলার মধ্যে পড়ছে? এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, তার মানে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এগুলার এই চরগুলো একসাথেই মোটামুটি? সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল 3 জেলার মাঝামাঝি কাছাকাছি একদম আচ্ছা। বর্ডার এলাকা। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি তো ছোটবেলা থেকে চরেই বড় হয়েছেন, বা চরের যে সংগ্রাম সেটি আপনি ছোটবেলা থেকেই সেই সংগ্রামের সাথে আপনিও লড়েছেন। তো আসলে চরের জীবনটা কেমন আপনার কাছে? আসলে চরের বসবাস করা খুব চ্যালেঞ্জের মুখোমুখি হয়। দেখা যায় যে 1 বছর ভাঙতেছে, আবার ফেরে গড়তেছে এক সাইড। এখান থেকে 2 বছর 3 বছর বসবাস করার পরে আবার ফেরে ভেঙে যায় আর এক জায়গায় বসবাস করি। সেখানে আমাদের গরু বাছুর ছাগল পাড়া ঘরের ভিটে পর্যন্ত হারানো যায়। এই যে সংগ্রাম, এই সংগ্রামের পরেও মানুষ কেন চরেই থাকে? থাকি আমরা, দেখা যায় যে আমাদের জমি জমা আছে অনেক, বাপ দাদার সম্পত্তি এবং পূর্বের যে আমাদের বংশের সয় সম্পত্তি সবই আছে, বংশধর সবাই আছে, চাচা খালু ফুফা আত্মীয় স্বজন পরস্পর সবাই মিলেমিশে থাকি, যার কারণে চরের মায়া ছাড়তে পারি না। মানে যত সংগ্রামী হোক তারপরেও জিনিসটা নিজের, তাই না? যত সংগ্রামী হোক তারপরেও আমাদের এই সম্পত্তিগুলো নিজের সব। আচ্ছা, এই যে জমি জমা সব নিজের। চরের মানুষের যে নিয়মিত বাড়িঘর ভেঙে যায়, আপনাদের বাড়িঘর কতবার ভেঙেছিল এরকম এই নদীতে? আমাদের বাড়িঘর ভাঙছে 5 বার 6 বার মতো ভাঙছে। 5-6 বার ভাঙছে। 5-6 বারের মতো ভাঙছে। আমরা যখন ভাঙি তখন একটু দূরে যাই, দূরে যাওয়ার পরে 3 বছর 2 বছর পরে আবার ফেরে নদী ভাঙতে নদীর কাছারে আসে যায়। কাছারে আসলে আবার ফেরে ভাঙতে হয়। দেখা যায় যে 1 বছরের ভাঙার টাকা দেওয়া, দ্বিতীয় বছর আবার ফেরে ভাঙার জোগাড় করতে হয়। খুব দুঃখে কষ্টে জীবনযাপন করতে হয় আমাদের। আচ্ছা আচ্ছা। তো এই যে চরে যে মানুষগুলা বসবাস করে, তাদের চিকিৎসা বা আপনার হচ্ছে শিক্ষা, এই বিষয়গুলা কিভাবে আপনারা? চরে আমাদের আসলে লেখাপড়া খুব জটিল, অনেক দুঃখ কষ্টের সাহায্যে লেখাপড়া করতে হয়, চিকিৎসাও করতে হয়। দেখা যায় একজনের যদি অসুখ বিসুখ হয় তখন গ্রামের যে পল্লী চিকিৎসক আছে তার কাছে আগে যাইতে হয়। তারপরে তারা হয়তো চিকিৎসা নেই। আমরা জটিল কোনো বড় ধরনের কোনো সমস্যা হইতে গেলে তাহলে টাঙ্গাইল যাই, মানিকগঞ্জ যাই, সেখানে যাইতে হয়। আচ্ছা আচ্ছা। আর চরের মানুষের আসলে জীবিকা নির্ভর হয় কিভাবে? জীবিকা নির্বাহ কৃষিকাজের উপরেই জীবিকা নির্বাহ। গরু পালন হয়, গরু পালন করা হয়। দেখা যায় যে বাদাম, তিল, ধান চাষ এগুলোর উপরেই, কৃষিকাজের উপরেই নির্ভর সবাই। দেখা যায় যে আমাদের জমি জমা আছে 70-80 বিঘা জমি আছে। এখানে 10 বিঘা যদি নদীর ভিতরেও থাকে, আরো 50 বিঘা অন্তত পক্ষে চরের মধ্যে আছে। সেখানে আমরা বাদাম চাষ করি, মাসকালাই আছে, তারপরে তিল আছে, ধান আছে, আমন ধান, শস্যা সবই আমরা পাই। এটার উপরেই আমরা জীবনযাপন করি। আর আপনার এই চরের জমিগুলোর দাম কেমন? চরের জমি জমার দাম খুবই কম। আচ্ছা, যা বিঘা বিঘা কেমন? বিঘা প্রতি প্রায় 30,000 40,000 টাকা 30-40 বিঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই কম, মানে বেচা কেনা হয় না এই চরের জমি। আমাদের চরের জমি কোনো খাজনা চলে না, ভাঙা জমির কোনো খাজনা চলে না। আচ্ছা, এই যে চরের মানুষের যে সংগ্রাম, আপনার কাছে চরের মানুষের অভাব অনটন বা ক্ষুধা, এই ক্ষুধা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে? যে মানুষ চরের যারা বসবাস করে তাদের কাছে খাবার বা নিত্য প্রয়োজনীয় যে বিশেষ করে খাবারটা, এটা কতটা মানে প্রয়োজন, বা কেমন তারা এটা অভাব ফিল করে? আমাদের আসলে চরের জমির খাবার অভাব অনেকটাই ফিল করে। অনেক দুঃখ কষ্টের সাথে জীবনযাপন করতে হয়। অনেক দেখা যায় যে এখন এই বর্ষার মৌসুম, পানি আর পানি, চারমুড়া যেখানে যায় সেখানেই পানি, ছোট ছোট কোষা নৌকা নিয়ে যাইতে হয়। সেক্ষেত্রে আমাদের পূর্বে
যেখানে একটু বাজারঘাট আছে অ্যাডভান্স, মানে অতিরিক্ত কিছু খাবার ঘরের মধ্যে রাখতে হয়, চিড়া মুড়ি গুড়, তারপরে যে মুড়িগুলি বিশেষ করে চিড়া মুড়িগুলি রাখতে হয়, তারপরে আটা ময়দা যে কোনো মুহূর্তে দুর্ভোগে পড়তে হয়, সেক্ষেত্রে আমাদের যাইতে হয় দোকানপাটে নৌকা পাড়ি দিয়া, ছোট ছোট পোষা নৌকা পাড়ি দিয়ে যাইতে হয়। আচ্ছা, তো এই যে আমরা আপনার আত্মীয়র সন্ধানে যে যাচ্ছি, আপনার কি মনে হচ্ছে আমরা তাদেরকে পাবো? দেখা যাচ্ছে আমি আসলে তো তাদেরকে দেখে নেই, উদ্দেশ্য আজকে একটু শুক্রবার ফ্রি সময়, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমাদের তো বংশের লোক আছে চরকাটারি চরে, সেখানে একটু যায় দেখি যে আমাদের আত্মীয় স্বজন বংশের লোকজনের সাথে চাচা দাদা এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারি না, উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। দীর্ঘ বিশ্বাস একটু খুঁজতে খুঁজতে মনে হয় যে জিজ্ঞাসা করতে করতে পাইতে পারি। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মাইজালে, এবং আমরা যে নৌকাতে করে মাইজালে এসেছিলাম সেই নৌকাতে কিন্তু গোখাদ্য ছিল। আমরা সেই খাদ্যগুলো এখানে নামিয়ে দিচ্ছি এবং এই খাদ্যগুলো এই ঘোড়ার গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে একটু পরেই রওনা হবে। এবং আপনারা দেখুন, এই চরের বাসিন্দারা যদিও অনেক কষ্টে থাকে, তারপরেও তারা কিছুটা হাসি খুশি এবং আনন্দে জীবনযাপনের চেষ্টা করে থাকে, যদিও তার অধিকাংশ সময়ই তাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে হয়। তাদের এই সংগ্রামী জীবন তাদেরকে প্রতিদিন নিয়ে যায় এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। প্রিয় দর্শক, আমরা আবার মাইজাল থেকে যাচ্ছি সেই চর কাটারের উদ্দেশ্যে, এবং আমরা চর কাটারিতে নেমে পুরো চর কাটারি পায়ে হেঁটে ঘুরে দেখব এবং কথা বলার চেষ্টা করব চরকাটারির বিভিন্ন মানুষের সাথে, জানার চেষ্টা করব তাদের জীবন ও জীবিকার যে মূল উৎস সেটাই কিন্তু আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন কথা বলতে বলতেই পৌঁছে গেছি সেই মায়াবী চরকাটারিতে, এবং আমার সাথে সাথে নৌকা থেকে নামছিলেন আমার সাথে আসা মোহাম্মদ খোকন মিয়া, যার বংশের মানুষজন এই চরকাটারিতেই বসবাস করে থাকে দীর্ঘদিন যাবৎ, কিন্তু তিনি তার এই জীবদ্দশায় কখনোই তাদেরকে দেখে নাই। হয়তো আমরা আজকে তাদের খুঁজে বের করতে পারবো। প্রিয় দর্শক, এই জায়গাটায় আপনারা লক্ষ্য করুন, একেবারেই নদীর পাড়ে যেখানে ভাঙন শুরু হয়েছে সেখানটায় কিন্তু মানুষ সংগ্রামের জীবনে টিকে থাকার জন্য তারা যা যা করার সবই করছে। এবং এই চরকাটারিতে আপনারা যদি আসেন, প্রতিটি বাড়িতেই এরকম গবাদি পশু দেখতে পাবেন। এখানে প্রতিটি বাড়িতেই একটি দুটি এবং 3টি থেকে 4টি গরু পালন করা হয়ে থাকে। এর পাশাপাশি তারা ছাগল, হাঁস, মুরগি এরকম সব ধরনের গবাদি পশুই পালন করে থাকে। এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ফল এবং সবজিও কিন্তু চাষ হয় এই চরকাটারিতে। চাচা, কয়টা গরু আছে? 2টা না? এটা কি গরু? মানে অস্ট্রেলিয়া নাকি ফ্রিজিয়ান? আপনি চিনেন না? কতদিন হচ্ছে গরু পালন করেন? 2-3 বছর। আচ্ছা, গরু পালন কি লাভজনক? গরু পালন করে কি লাভ হয়? না, আপনি তো আগে পালন করছেন। বাছুর বেচে লাভ হয়? দুধ হয় এখন? দুধ হয় না? না দোয়ার না? কি গাভীর নাকি? কয় মাস? 5-7 মাস। এইটা না? এটা আচ্ছা আচ্ছা। ঘোড়া চরের মানুষের জীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই চরকাটারিতেই এখন গড়ে উঠেছে ছোটোখাটো দোকান, যেখান থেকে এই চরের মানুষজন ক্রয় করতে পারে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। প্রিয় দর্শক, এখানটায় মোহাম্মদ নাজমুল হোসেন নামের একজন কলেজ পড়ুয়া ছাত্র কি করছেন চলুন আমরা জেনে নিই। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ নাজমুল হোসেন। নাজমুল হোসেন। তো নাজমুল ভাই, আপনি এখানে কি করতেছিলেন? এই পাশে টমেটোর চারা দিতেছি। টমেটোর চারা আপনি এখানে উৎপাদন করবেন, তারপরে এটা কি আপনি বিক্রি করার জন্য নাকি হচ্ছে চরে লাগাবো? আপনাদের চরে লাগানোর জন্য। আপনাদের চরে কয় পাখি জমি আছে? চরে এমনি
ক্ষেত রাখছে তাইলে আপনাদের চরের কতটুকু জায়গার উপর টমেটো লাগানোর পরিকল্পনা? 4 বিঘা 5 বিঘা এমনি। 4-5 পাখি না, এরকম 4-5 পাখি। আর আপনাদের এখানে আমি একটা বিশাল বড় পাতিলের মধ্যে কিছু দেখতেছিলাম, এটার মধ্যে আসলে কি আছে ভাই, একটু আমাদেরকে যদি দেখান তো। এটার ভিতর আছে দুধ আছে, দই পড়তেছে তো। আচ্ছা আচ্ছা, আপনারা দইও তৈরি করেন? জি জি, দই বিক্রি করি আচ্ছা বাড়িতে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কিভাবে বিক্রি করবেন, মানে এটা কি বাজারে নিয়ে নাকি না না, হচ্ছে বাড়ি থেকে সেল হয়। বাড়ি থেকেই নিয়ে যায়? জি। মানে তারা কারা নেয়, কাস্টমার কারা কাস্টমার আপনাদের? এমনি জায়গা জায়গাতে লোক আসে, আচ্ছা আসে নিয়ে যায়। আচ্ছা, এখানে আপনাদের দৈনিক কত কেজি দুধ লাগে বা কত লিটার দুধ লাগে? মনে করেন আধ মন করে দুধ জাল দেয়। আধ মনের মতো দুধ এখান থেকে আপনারা হচ্ছে দই তৈরি করেন, তাই না? এই দই তৈরি করে কে? তৈরি করে আমি আপনি তৈরি করতে পারেন? আচ্ছা, দই তৈরির একটু প্রসেসটা আমাদেরকে একটু বলেন তো, যে কিভাবে কি করতে হয়, একটু শুরু থেকে একটু সংক্ষেপে একটু বলেন। মানে দুধ কিনে আনার পর আইসালে দেওয়ার সময় একটা কাটি লাগা লাগে, মাপ কাটি। আচ্ছা সেকে দেওয়ার পর মাপ কাটি দেয়া, তারপর জাল দেয়া, যে ফুটে পানি দেয়, পানি কুমা দেওয়ার পর তারপর চিনি দেয়, আচ্ছা চিনির পানি আবার কুমা দেয়া, তারপরে ভরে আচ্ছা 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 পাতিলে দিয়া, তারপর ডাকাতে বেসন আছে, বেসন দেয়, আচ্ছা, দিয়ে তারপর ডাকাতে। এইটা আপনারা কি হচ্ছে ওই যে ছোট ওয়ান টাইম গ্লাস বা এগুলোতে বিক্রি করেন নাকি ওয়ান হচ্ছে? টাইম গ্লাস আছে, তারপরে খুঁটি আছে। আচ্ছা আচ্ছা, নাজমুল ভাইয়ের পাশের বাড়িতেই শুকোতে দেওয়া হয়েছে লাল মরিচ। দই এবং লাল মরিচ পাশাপাশি দেখতে পেয়ে আমার মনে পড়ে গেল আমার জন্ম জেলা বগুড়ার কথা। চাচা কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম কি চাচা? মোহাম্মদ ফকির চান্দুল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে এখন কয়টা গরু আছে? 2টা গরু আছে। আচ্ছা, 2টা। এখানে একটা লাল ষাঁড় দেখতেছি, এই পাশে একটা লাল ষাঁড় দেখতেছি। এই 2টা গরু কি আপনি বাজার থেকে ক্রয় করছেন? একটা বাজার থেকে কিনে আনছি, আর একটা গায়ের পেটের। মানে একটা আপনার গরু ছিল, সেখান থেকে বাছুর হয়েছে না? হ্যাঁ। বাজার থেকে কিনছেন কোনটা? এই ডান পাশেরটা। এইটা বাজার থেকে কিনছিলেন? এটা কত দিয়ে বাজার থেকে কিনা ছিল? 60,000। 60,000। কয় মাস হচ্ছে? এই 4-5 মাস। 4-5 মাস না? তো এই যে আপনাদের চরে আমি এসে যেটা দেখলাম যে সবার বাড়িতেই মোটামুটি গরু আছেই, গরু ছাগল, বিশেষ করে গরু পালনটা আমি বেশি দেখছি। তো আপনাদের চরের মানুষজনের এই যে গরু পালনটা আসলে কেমন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। আমরা এই ঘাস ঘুষ কাইটা খাওয়াই, গরু বাছুরের পরে আমরা নির্ভর। আচ্ছা, বসি টুসি লাগে, বসি টুসি কিনে না খাওয়াই। হ্যাঁ, এইভাবে চলেন। মানে গরু পালনটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আপনাদের লাভ হয় কেমন? লাভ মানে আল্লাহ, এক বছর একটু বেশি হয়, একটু কম হয়, হুম, এটা বলা যাবে না। আচ্ছা, তো এই গরুগুলো আপনারা বিক্রি করেন কোথায়? এই গরু কিনা বিক্রি করি, মনে করেন দেশে থেকে ব্যাপারীরাও নিয়ে যায়। হ্যাঁ। আবার হয়তো ব্যাপারী যদি না নেয়, তাহলে ঢাকা গাবতলী নিয়ে যায়। গাবতলী নিয়ে যান। হ্যাঁ। আর যদি এই গরুগুলোর অসুখ বিসুখ হয়, সেই ক্ষেত্রে আপনারা মানে কিভাবে ট্রিটমেন্ট করেন? এরা ট্রিটমেন্ট করা, মনে করেন আমরা কেউ তো সাহায্য তো করে না, আমরা মনে করেন ডাক্তার আছে, ডাক্তার কাছে যাই, পরামর্শ করে, সে দেখে চিকিৎসা করে। ওইভাবে চিকিৎসা হ্যাঁ। করা হয়, হ্যাঁ, তাই না? বেজের যা আছে তাই বেজের দিতে হয়। মানে ওইভাবে কোনো সরকারিভাবে কোনো সাহায্য না, সহযোগিতা সাহায্য আপনারা তো পান? সরকারি ভাবে নাই, এটা ডাক্তার নিয়ে আসা লাগে। নিয়ে এসে আপনারা হচ্ছে হ্যাঁ, ট্রিটমেন্ট করাইতে চিকিৎসা করে, তার বিল যা হয় তাই দিতে হয়। দিতে হয়। আচ্ছা, আপনি কতদিন যাবত মানে গরু পালন করতেছেন? গরু আমি কৃষক কাজ বহু বছর আগের থেকে। আচ্ছা, হ্যাঁ, আমার পেশাই এটা। এই চরের প্রতিটি মানুষের চোখে লুকোনো আছে হারানোর বেদনা। বছরের পর বছর এই নদী তাদের থেকে কেড়ে নিয়েছে তাদের মাথার উপরের ছাদ, তাদের স্বপ্ন এবং তাদের শৈশবের সেই খেলার মাঠ। তবু তারা কোনো এক মায়ায় রয়েছে এই চর কাটারিতেই। তোমার নাম কি? কি মুনি? তায়ামুনি। এই যে ধরো, তুমি একটা চকলেট খাও। তোমার বাসা কোনটা? ওইটা? তোর বাবা কোথায়? ঢাকা থাকে। কি করে? চাকরি করে। কিসের চাকরি করে? ভাত রান্ধে। কোথায়? আচ্ছা, ঠিক আছে। খুলতে পারবা নাকি খুলে দিব? হ্যাঁ, খুলতে পারো? আচ্ছা, খুলো দেখি। ঠান্ডা লাগছে? ঠিক আছে।
কি খাচ্ছ? দেখি চকলেট দেখি, দেখাও তো একটু। হ্যাঁ মিষ্টি। আচ্ছা, তো তুমি যে স্যান্ডেলটা যে পরছো এটা তো উল্টা হয়েছে। হুম হুম, এবার ঠিক আছে, পরো। গুড। তুমি বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, বড় হয়ে কি হবা বলো? হ্যাঁ, কি করবা বড় হয়ে? কিছু হবা না? ডাক্তার হবা? তাইলে কি হবা? কিছুই না? আচ্ছা, গুড, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো তুমি। তায়ামুনির মতো সহজ সাধারণ জীবন দর্শনই হয়তোবা যুগের পর যুগ টিকে রেখেছে এই দুর্গম পরিবেশে চরকাটারির মানুষদেরকে। তাদেরকে নিত্যদিন এই সংগ্রামের পথে পাড়ি দিতে হয় দীর্ঘ একটি কঠিন রাস্তা। তবু তারা এই কষ্টের জীবনের মাঝেই খুঁজে নেন একটুখানি হাসি, একটুখানি আনন্দ। প্রিয় দর্শক, এই মুহূর্তেই কিন্তু চরকাটারির আকাশে মেঘের ঘনঘটা আমরা লক্ষ্য করছিলাম এবং আমরা দ্রুত এই চরকাটারির বাকি অংশটুকু ঘুরে শেষ করতে চেষ্টা করেছিলাম। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে যমুনা নদীর তীরবর্তী এলাকাতে এবং এখান থেকে আপনারা যমুনার যে চর অর্থাৎ চরকাটারির দুটি অংশ, উত্তর এবং দক্ষিণ, এই দুই অংশই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন আকাশে কিন্তু যথেষ্ট মেঘ রয়েছে এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ভাই কেমন? অনেক ভালো। মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি। এটা আসলেই তো অবাক করার বিষয়। কুসুলের চেয়েও মিষ্টি, অনেক মিষ্টি। চরকাটারি যেহেতু নদী পাড়ে অবস্থিত, যার কারণে এই চরের অধিকাংশ মানুষেরই কিন্তু প্রধান পেশা হচ্ছে মাছ শিকার। এর পাশাপাশি তারা যেটি করে থাকেন সেটি হচ্ছে গবাদি পশু পালন এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু মহিলা মানুষ, তারাও এই কৃষিকাজ এবং গবাদি পশু পালনের সাথে পুরোপুরিভাবে জড়িত। এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের সবজিও কিন্তু চাষ করে থাকে। এখানটায় আপনারা যেমন দেখছেন যে পলিথিনের মাধ্যমে তারা এক ধরনের ছাউনি তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেছেন। বিশেষ করে টমেটোর চারাই উল্লেখযোগ্য সংখ্যক আমরা দেখেছি। এই চারাগুলো তারা কিছুদিন পরে এই চরের বিশেষ অংশগুলোতে যেখানে টমেটো চাষ ভালো হয় সেখানে তারা রোপণ করবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন চরকাটারি কিন্তু ঝুম বৃষ্টিতে আচ্ছন্ন এবং এখানে বৃষ্টির কারণে কিন্তু আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশি মুরগি। এর পাশাপাশি নদীও কিন্তু কিছুটা উত্তাল হয়ে গেছে এই বৃষ্টির কারণে এবং এখানে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। সারাদিন কিন্তু যথেষ্ট গরম ছিল, যার কারণে এই বৃষ্টি কিন্তু চরকাটারিতে নিয়ে এসেছে স্বস্তি। আমরাও কিছুটা সময় জিরিয়ে নিচ্ছিলাম একটি বাড়িতে এবং দেখছিলাম বৃষ্টিতে কেমন সুন্দর লাগে এই যমুনা নদীর পার। প্রিয় দর্শক, আমি আগেই যেমনটি বলছিলাম, গবাদি পশুর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে চরকাটারিতে। টমেটোর সংখ্যা যে উল্লেখযোগ্য সংখ্যক সেটাই আপনারা দেখছেন। এই টমেটোগুলো তারা তাদের যে জমিগুলো রয়েছে চরের, সেখানে কিন্তু তারা অল্প কিছুদিন পরেই রোপণ করবেন। এই নদীর পাড়ে এক ধরনের ভিন্নে গাছে কিছু পাখি ডিম দিয়েছে, যা আসলে এই চরকাটারির মানুষেরই এক ধরনের রূপক। কারণ এখানেই জীবনের যে দুর্গম পথ বা ভাঙন, এই ভাঙনের পাড়েই কিছু জীবনের আহ্বান রয়েছে। এটি আসলে চরকাটারিকে সংজ্ঞায়িত করে, যেখানে জীবন এবং সংগ্রাম একসাথে বয়ে চলে যুগের পর যুগ, বছরের পর বছর। প্রিয় দর্শক, আমরা এই পাশেই আরও একটি বাড়িতে দেখছিলাম, এখানেও কিন্তু বেশ কিছু গরু আমরা দেখেছিলাম এবং সবচেয়ে মজার যে বিষয়, এই চরকাটারির অধিকাংশ গরুই কিন্তু লাল রঙের। এটি আমাকে অবাক করেছে। আমি জানি না এটির বিশেষ কোনো কারণ রয়েছে কিনা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা, আপনি এই চর কাটারিতে কতদিন যাবত আছেন? আমি মানে আমার এটা জন্মস্থান জায়গা অনেক দিন। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার হচ্ছে আমরা যেই চরে এখন দাঁড়িয়ে কথা বলছি, এই চরটার বয়স কেমন হতে পারে? অনেক অনেক দিন মানে আমার আমার এটা বাপ দাদার ভিটা? ভিটে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে যারা চর কাটারিতে জীবনযাপন করেন তাদেরকে তো প্রতিনিয়তই বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। হ্যাঁ অনেক। তো এরকম আপনারা তারপরেও কেন এই চরেই মানে থাকেন? ধর বাপ দাদার সম্পদ আছে, জমা জমি এইটার মানে ইয়ের লেগে আমরা এখানে আছি। আচ্ছা, মানে বাপ দাদার যেটা ভিটা তার প্রতি যে মায়া, এই জন্য আপনারা মায়ের জন্য, হ্যাঁ। যেতে পারেন না, তাই না? আর আপনাদের এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের মানে জীবিকা নির্বাহের জন্য তারা কি ধরনের কাজ করে থাকে? ধরেন কতজনের আছে তারা ঢাকায় খাটে, কতজনের ছেলে ফেলে চাকরি বিক্রি করে, এই নানান ব্যবসা ট্যাবসা করে জীবিকা অর্জন করে। আচ্ছা আচ্ছা। কৃষি মানে কৃষির দিকে আপনার হচ্ছে অনেকে দেখতেছি প্রায় অধিকাংশ বাড়িতেই গরু পালন করে। হ্যাঁ গরু আছে, গরু পালন করে তা চলে যা হয়তো লাভবান হয় ওগুলো দিয়ে চলে সংসার চালায়। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের চরে চরে যারা বসবাস করেন আপনারা, তাদের চিকিৎসা বা শিক্ষা এই দিকগুলো আপনারা কিভাবে ইয়ে করেন? চিকিৎসার কোনো ব্যবস্থা আছে এখানে, প্রাথমিক কোনো? চিকিৎসার ব্যবস্থা তো এখানে হাসপাতাল নাই, তো দৌলতপুর হাসপাতাল আছে, দৌলতপুর যাইতে হয়। দৌলতপুর যেতে হয়। আর এমনি তো এমনি কি করে পল্লী ডাক্তার মাক্তার আছে। আচ্ছা আচ্ছা। জটিল রোগের জন্য দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা দৌড়াইতে হয়। আচ্ছা আচ্ছা। আর স্কুল কলেজ হ্যাঁ, স্কুল কলেজ। পড়ালেখার প্রতি কেমন আগ্রহ? আমি তো যতটুকু শুনলাম যে এই চরকাটারি থেকে নাকি অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক ভালো ভালো চাকরি বাকরি করে না, হ্যাঁ, লেখাপড়ার দিক দিয়ে আপনাদের চর অঞ্চলটা বর্তমান ভালো। মানে যারা আছে ছোট বড় যারা হচ্ছে এখন ইয়াং যারা, তারা পড়ালেখা করে। পড়ালেখা করে এলাকায়। তো এখন বর্তমান আমরা যদিও আমরা নদী ভাঙ্গা হয়ে, তো আমাদের শিক্ষার দিক দিয়ে অনেক অনেক আগে। হুম। আপনার বাড়ি এখন যেটা আছে এটা, এই বাড়িটা তো এরকম আপনি কতবার আপনাকে বাড়ি ভাঙতে হয়েছে? আমাদের 10-12 বার বাড়ি ভাঙছি আমি। 10-12 বার? তাহলে তো এটা একটা মানে অনেক কষ্টের বিষয় যে। হ্যাঁ, না কষ্ট একটা বাড়ি ভাঙলি আবার ঘর করলে 1 লাখ করে টাকা লাগে, কষ্ট অনেক কষ্ট, দুঃখ কষ্ট হয়ে যায়। জমা জমে যা আছে সব তো নদীতেই গেছে। এর থেকে তো এখন বর্তমানে কিছু পাওয়া যাচ্ছে না। তো গতবার কিছু মানে একটা গরু হয়েছে, কিন্তু মানুষ একটু একটু মানে ইয়ার দিকে আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, হ্যাঁ, আপনি ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবারও দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য। 70 ঊর্ধ্ব নুরুল ইসলাম তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন পুরোটা সময় কেটে দিয়েছেন এই চর কাটারিতে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছিলাম চর কাটারির উত্তর অংশে, এবং আমরা যখন এখানে অবস্থান করছিলাম তখন হঠাৎ করে দুটি নৌকা এসে এই কিনারে ভিড় জমায়, এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি তারা সেই সুদূর পাবনা থেকে এসেছেন মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে, এবং এখন তাদের যাত্রা বিরতি চলছে। আগামীকাল অর্থাৎ 23শে আগস্ট তাদের নৌকা বাইচ রয়েছে সেই মানিকগঞ্জের বিখ্যাত বেউথা ব্রিজে, এবং আমরাও যেহেতু মানিকগঞ্জ থেকে এসেছিলাম তাই আমরাও হয়তোবা মানিকগঞ্জে তাদের সাথেই রওনা দিব। তবে তার আগে আমরা খোঁজ নিব খোকন মিয়ার সেই আত্মীয় স্বজনের সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তো এদিকে আসছিলাম এই চরকাটারি চরে, এই ঘুরতে ঘুরতে, যাই হোক আমার বংশের লোক আছিল এখানে, মাধু মোল্লা, শেরালি মোল্লা, এরা হচ্ছে আমার দাদা হয়, চাচা হয়। এদের বাড়িগুলা কোথায় আমি আসলে এদের পরিচয় জানি, কিন্তু আসলে আমাদের এদের বাড়িটা আমি চিনি না, খুঁজতে খুঁজতে আসছি। এই বাড়ি ছিল, তবে পরপর শুনতে পাইলাম মানে ভাঙার পর তারা নদীর ওই পারে চলে গেছে। এই নদীর জানি নদীর কোন পার? এটা আপনার উত্তর পার। ওই পার? হ্যাঁ, ওই পার। ওই পারে। এখানে ভাঙছে কতদিন আগে?
গেছে? এটা 3 বছর আগে 3 বছর আগে। 2 বছর আগে এখান থেকে 3 বছর আগে ওই পারে যা বাড়ি করছে। 2 বছর আগে 3 বছর আচ্ছা, তারা কি বেঁচে আছে আপনার জানা মতে? এইটা আমি বলতে পারবো না, আছে কি না আছে এটা ও যোগাযোগ নেই। আচ্ছা, এদের সাথে পরিচয় আছে তো না? ও পরিচয় ছিল, পরিচয় আগে আসছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাঙ্গার পর তো মানে ঠিক আছে, তাহলে আমরা ওই পারে যাইতে গেলে কিভাবে আমরা যাইতে পারি? এখন ওই পারে গেলে পরে স্টার নৌকা নিয়ে যেতে হবে। আচ্ছা, এক্সট্রা নৌকা নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরাসরি এখান থেকে তাহলে এক্সট্রা নৌকা নিয়ে যাইতে হবে। তবে আগে খাওয়া ছিল, এখন খাওয়া না। ও আচ্ছা আচ্ছা, পানি বেশির কারণে খাওয়া নাই। নৌকা না। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্ষাকাল হওয়ার কারণে এখন এখান থেকে খেয়া পারাপার হওয়া সহজ নয়, যার কারণে আমরা চরকাটারির অপর অংশে যেতে পারিনি। তাই আমরা এখন এই পাবনা থেকে আসা নৌকাতে করেই ফিরে যাচ্ছি মানিকগঞ্জে। অর্থাৎ আমরা চরকাটারি থেকে রওনা হয়েছি মানিকগঞ্জের বেউথা ব্রিজের উদ্দেশ্যে, যেটি মানিকগঞ্জের শহরেই অবস্থিত, এবং আমাদেরকে এই চরকাটারি থেকে বেউথা ব্রিজ পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। হাবিবুর রহমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসতেছেন? আমরা আসতেছি পাবনা জেলার সাথিয়া থানা ভিটাপাড়া থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের নৌকা বাইচ যেটা হবে সেটা কোথায় হবে? এটা মানিকগঞ্জ তরার ঘাট। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো মানে কয় ঘন্টা জার্নি করে আসছেন অলরেডি? আমরা যতক্ষণ আসছি 7-8 ঘন্টা লাগবে। 7-8 ঘন্টা লাগবে, তার মানে 4 ঘন্টা অলরেডি পার 4 হয়ে ঘন্টা গেছে। অতিক্রম করছে, আরো 4 ঘন্টা। আচ্ছা, এখন তো আমরা মোটামুটি আসি হচ্ছে দৌলতপুর উপজেলাতে। হ্যাঁ, তো আপনাদের মতো তো অনেকেই সেখানে নৌকা বাইচের জন্য আসতেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আপনারা কি আশাবাদী যে আপনারা জিতবেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে এই প্রতিযোগিতার জন্য যাচ্ছি। আচ্ছা, আমরা সবার কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমাদের ওই জায়গার প্রতিযোগিতা সেরাটা আমরা আল্লাহর উপর ভরসা করে ওই জায়গা থেকে ছিনে আনতে পারি, প্রতিযোগিতা করে ছিনে আনতে পারি। আপনাদের কেমন অভিজ্ঞতা আছে এই নৌকা বাইচে? নৌকাবাইজের অভিজ্ঞতা, আমরা 2004 সাল থেকে নৌকাবাইজ দিছি। 2004 সালে বাংলাদেশের যে কোনো প্রান্তে নৌকাবাইজ দিছি, আল্লাহ দিলি সেরাটা আমরা পাইছি। আচ্ছা, সেরাটা আমরা পাইছি আল্লাহ দিলি। ওই অভিজ্ঞতা থেকে আমাদের আশা, আমাদের গ্রামের 2টা নৌকা যাইতেছি, আমরা ওখানে প্রতিযোগিতা করবো। আল্লাহ দিলি ফার্স্ট সেকেন্ড, আল্লাহ যেন আমাদের নিয়ে আসা আরো ইয়া করা। আচ্ছা, আপনাদের বাইচাল কতজন? আমাদের বাইসেল লাগে 60 জন, আর এমনি অতিরিক্ত আরো 30 জনের মতো আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা যেখানে যাচ্ছেন ওখানে মানে যারা ফার্স্ট প্রাইজ পাবে তাদেরকে কি পুরস্কার দিবে এটা কি জানেন? মোটরসাইকেল, মোটর সাইকেলের কথা বলা হয়েছে, তাই না? তো ঠিক আছে ভাই, আপনাদের জন্য শুভকামনা। আশা করছি যে আপনাদের যে উদ্দেশ্য, আশা করছি যে সেটা আপনাদের পূরণ হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নৌকার নাম আজম ব্রাদার, শেরে বাংলা, ভিটাপাড়া। আচ্ছা, লিল্লাহে তাকবীর, শেরে বাংলা, শেরে বাংলা, ভিটাপাড়া, ভিটাপাড়া, শেরে বাংলা, শেরে বাংলা, ভিটাপাড়া, ভিটাপাড়া, আজম ব্রাদার্স পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই দুর্গম পথ পাড়ি দিতে প্রকৃতিও কিন্তু আমাদেরকে বারবার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। শুরুতেই আমরা তীব্র রোদের কারণে কিন্তু একেবারে কাঠপোড়া হয়ে যাচ্ছিলাম, এখন আবার হঠাৎ করে ঝুম বৃষ্টি। আর এখানে যেহেতু আমাদের এই বৃষ্টি আটকানোর তেমন কোনো ব্যবস্থা নেই, এখানে একমাত্র সহায়ক মাধ্যম হচ্ছে এই পলিথিন। এবং আপনারা দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে, যেহেতু তীব্র গরম ছিল সেই জন্য। খুব অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেল এবং আমাদের নৌকা এখন ছুটে চলেছে মানিকগঞ্জের বেউথা ব্রিজের উদ্দেশ্যে। এবং আপনারা দেখছেন আমাদের এই নৌকার পিছনে কিন্তু আরও একটি নৌকা রয়েছে, যেটি মূলত বাইচে অংশগ্রহণ করবে। সেই নৌকাকে এই রশির মাধ্যমে বেঁধে কিন্তু সেই পাবনা থেকে নিয়ে আসা হয়েছে মানিকগঞ্জের উদ্দেশ্যে। এবং এই মানিকগঞ্জে কিন্তু প্রচুর নৌকা বাইচ হয়ে থাকে, তবে বেউথা ব্রিজে কিন্তু দীর্ঘ 10 বছরের অধিক সময় পরে এক বিশাল নৌকা বাইচের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। মানিকগঞ্জ জেলা প্রশাসন গত 23শে অগাস্ট এই নৌকা বাইচের আয়োজন করেছিল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে
30-এর ওপর নৌকা কিন্তু অংশগ্রহণ করেছিল নৌকা বাইচে। প্রিয় দর্শক, এদিকে আমাদের মাথার উপর সূর্যের তীব্র তাপমাত্রা কিন্তু অনেকটা আমাদেরকে পুড়িয়ে ফেলেছিল। যেহেতু এখানে নেই কোনো বিশেষ ব্যবস্থা, যার কারণে এই সূর্যের তাপ সরাসরি কিন্তু এখানে এসে আমাদের শরীরে পড়ছিল, যা সত্যি সহ্য করা ভীষণ কষ্টের ছিল। আসলে দেখুন কি পরিমাণ কষ্ট তারা করছে শুধুমাত্র একটি নৌকা বাইচে অংশগ্রহণ করবে জন্য। সেই পাবনা থেকে তারা ছুটে এসেছে এই মানিকগঞ্জে। এটি সত্যি এক বিশাল আনন্দের বিষয়। আর চরের মানুষগুলো বা নদীর পাড়ের মানুষগুলো কতটা যে আনন্দপ্রিয় হয়ে থাকে এবং খুব সামান্য খুশির জন্য বা আনন্দের জন্য তারা যে কতটা ত্যাগ করতে পারে, এটি সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি ঘিওরে, এবং ঘিওর থেকে মানিকগঞ্জ জেলা খুব বেশি দূরের নয়। তবে এ যাত্রায় আমরা একটু সতর্কতা অবলম্বন করছি, যেহেতু এই ব্রিজটা পার হতে হচ্ছে এবং পিছনে আমাদের আরও একটি নৌকা ছিল, যার কারণে আমরা খুব সাবধানতার সাথে এই ব্রিজগুলো পার হচ্ছিলাম। এবং এখানে পাশাপাশি কিন্তু 3টি ব্রিজ রয়েছিল এবং এটা একটি বেইলি ব্রিজ। এরপরে কিন্তু আমাদেরকে আরও একটি ব্রিজ পাড়ি দিতে হবে এবং প্রতিটি ব্রিজ পাড়ি দেওয়ার সময় আমাদেরকে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল, যেহেতু আমাদের পিছনেই রশির মাধ্যমে আরও একটি নৌকা বেঁধে দেওয়া হয়েছিল। তাই আমরা অতিরিক্ত সতর্কতা ছিলাম যেন কোনোভাবেই আমাদের পিছনের নৌকাটি এই ব্রিজে ধাক্কা না খায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা খুব সফলতার সাথেই এই পাশাপাশি 3টি ব্রিজই কিন্তু পার হয়ে ছুটে চলেছি মানিকগঞ্জের বেউথা ব্রিজের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা ঘিওর বাজার পার হয়ে তরা ব্রিজের কাছাকাছি এসে আমাদের পিছনের যে বাইচের নৌকা রয়েছিল সেই নৌকাটিকে কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন বাইচালরাই এই নৌকাটা কিন্তু নিয়ে যাবে মানিকগঞ্জের উদ্দেশ্যে। এবং আপনারা দেখছেন এখানে বাইচালরা সেই নৌকাটিতে উঠে পড়েছে এবং এখন তারা তাদের বৈঠার মাধ্যমে এই নৌকাটিকে এগিয়ে নিয়ে যাবে মানিকগঞ্জের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে বাইচালরা কিন্তু তাদের যাত্রা শুরু করেছে এবং তারা একসাথে সবাই মিলে এই নৌকাটিকে খুব দ্রুত এবং আমাদের শ্যালো মিশনের নৌকার আগে কিন্তু চলে যাচ্ছে মানিকগঞ্জের শহরে। এবং আমরা এখন সেই বিখ্যাত তরা ব্রিজ পার হচ্ছি, যেটি মানিকগঞ্জ থেকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত। এবং এখান থেকে বেউথা ব্রিজ কিন্তু খুবই কাছে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই বেউথা ব্রিজে পৌঁছে যাব। আর এখান থেকে বেউথা ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা সবাই খুবই উল্লাসিত, খুবই আনন্দিত। বিভিন্ন ধরনের জারি সারি গান গেয়ে কিন্তু বাইচালদেরকে উৎসাহ দেওয়া হচ্ছিল এবং এপাশ থেকে যারা সমর্থক ছিল তারাও কিন্তু গলা ফাটাচ্ছিল তাদের সেই নিজেদের নৌকার জন্য, যেন তারা অধিক উৎসাহ পায় এবং খুব দ্রুত পৌঁছাতে পারে বেউথা ব্রিজে। এটা সত্যি অসাধারণ ছিল। সবাই মিলে তারা ছুটে চলেছে বেউথা ব্রিজের উদ্দেশ্যে। আর এখানেই গত 23শে অগাস্ট অনুষ্ঠিত হয়ে গেছে দেশের অন্যতম বড় নৌকা বাইচ। আর আমরা এখন বেউথা ব্রিজের একেবারে কাছাকাছি। আপনারা দেখছেন এটি সেই মানিকগঞ্জের বিখ্যাত বেউথা ব্রিজ। আর বাইচালরা কিন্তু এখন তাদের সেই পছন্দের টি শার্ট অর্থাৎ তাদের যে ড্রেস সেটাও কিন্তু পরিধান করেছে। আর আমরা 4 ঘন্টা দীর্ঘ জার্নি শেষে পৌঁছে গেছি মানিকগঞ্জের বিখ্যাত বেউথা ব্রিজে, যেখানে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জের সবচেয়ে বড় নৌকা বাইচ।